নাম ছিল হাতেম শিকদার। দরুরে দরুরে জায়গা জমি, কি অর্থ সম্পদ, খাওয়াইয়া মানুষ নাই, বিশাল বংশ, বিশাল সম্পদ। হ্যাঁ, ওনার কথা, ওনাদের নাজিকেই ওনার এলাকায় পুলিশও ঢুকতে না। গ্রামের নাম ছিল বাইনসটকি। খুব বিত্তশালী মানুষ, দরুনের দরুনের জায়গা, বাড়িতে সবে যা পাইকে রয়েছে, কাউয়ায় খায়, খাওয়াইয়া মানুষ নাই, নারিকেল হয়ে রয়েছে, কডায় খায়, খাওয়াইয়া মানুষ নাই, সুপারি বাগান হয়ে রয়েছে, পদে রয়েছে, চারা পুত্র হচ্ছে, দেহার মানুষ নাই, বিশাল সান বাজানো পুকুর, পুকুর ভরা মাছ, এক একটা কাতল মাছ হইয়া রয়েছে, এক একটা কাতল মাছের ওজন হবে 400 থেকে 500 কেজি। শুনলে কইবে গপ্প। এবং কি পুকুরে যে কাঞ্চালা, খল্লে পুডি, হরপুডি, এক একটা পুডি মাছের ওজন 12 থেকে 14 কেজি। পুডি মাছের যে চর্বি, একটা পুডি মাছের চর্বির তেল যে প্রায় 2.5 মণ সেমাই বাজা যায়। এই ধরনের ঘটনা। আমি গেলাম, যাই আশ্চর্য হইলাম। হাতেম শিকদার ব্রিটিশ আমলের মানুষ, ব্রিটিশ আমলে ব্রিটিশ পুলিশ ওনারদের নাজিকেই ওনার গ্রামে ঢুকছে না। তাই বোঝোটার পাওয়ারটা কি? হ্যাঁ, তা আমি ওইরকম গেলাম, আমার কথা শুনিয়ে তো বাড়ির সবাই পাগল। বউ কোনো কথা কই না, কথা হলো। তাই আমি গেলাম, যাওয়ার পর আমার কথা শুনিয়ে তো হারা বাড়ির মানুষ কত আনন্দ ফুর্তি, কারণ আমি হইলাম ওই হাতেম শিকদারের নাতির ঘরের পুতি। তা আমি যাবো, সারা বাড়ি রব রব সার ফস, মানে হেজাক বাতি জ্বালাইয়া। তাই যাওয়ার পর সবাই আইছে দৌড়াইয়া। হাতেম শিকদার, তিনি বয়বৃদ্ধ মানুষ, ব্রিটিশ আমলের একটা খুঁটি তার কোমরের নিচে লেক্কর লেক্কর করিয়া ঝোলে, আইসে আইয়েই আমার মাথার এইখান থেকে হাতটা নামাইলো। একটা মেয়েরা শীতল হইয়া গেল। উঠে এসে ভাঙা ভাঙা কণ্ঠে বৃদ্ধ মানুষ বলল, তুমি কি আমার সেই পুতি? আমি যাই তার কোমরটা এরকম জড়াই জ্বালাম, বললাম আমি আপনার পুতি। তারপরে আমার বুকে নিল, তারপর খুঁটি দিয়ে গুঞ্জে একটা চকলেট বাইর করে আমার হাতে দিল। কি বলবো, কইলে কবা গপ্প। চকলেটটার ওজন হবে 3 থেকে 3.5 মণ। তখন আমার বয়স ছিল 5 থেকে 6 বছর। সেই চকলেটটা আমি আস্তে খুললা আমার জিহিব্বার দ্বারা চাটা শুরু করলাম। সেই চকলেটটা খাইতে আমার সময় লাগছে 3.5 বছর। কি বললা কি? আজকাল মানুষ শুনলে মনে করবে আসলে গল্প। মানের কথা বাদ দাও, তুমি তো বিশ্বাস করছো। না, বিশ্বাস করি, হ্যাঁ। না করলেও হ্যাঁ, বিশ্বাস কর ভালো। তুমি আইলে কোন সময়? তোমার দেখলাম না। আমি ভাই আইছি 4 দিন হয়েছে। ভাজের কথা বলবা না, কি লেগেছো সেই কথা কও, কোনো কামের কথা কবা। হ্যাঁ না ভাই, কামের কথা তো একটু আছে। কালকের আবার জনসভা, তো একটু মিছিলের লোকজন গুছাইছি। এখন আপনি কি আলাদা মিছিলে যাবেন নাকি আমাকে লাগে যাইবেন, কোনটা? আলাদা মিছিল বা তোমাকে লাগে? তুমি কি রাজনীতি করো? করি না, কি কন? কয় ফেরে নাই ভাত, বিলই বাদে ভাত ফাত। বেটা তুই খয়রাতি মানুষ, তোর আবার রাজনীতি? রাজনীতি হলে রাজার নীতি। দেখো পেটে ভাতা চেহারা রাজনীতি করে। তুই মনে করো পেট খিদের মানুষ, তুই 3 দিন কামনা করলে তোর চুলায় বিলই ঘুমায়, তুই যদি রাজনীতি। এখন একটা তামসার কথা না? হ্যাঁ, তামসার কথা। এবার তুই রাজনীতি করবি কে? রাজনীতি করবে বিত্তশালী যাদের অর্থ সম্পদ আছে হেরা। তোর নার মানে রাজনীতি করলে সমাজে কোনো শৃঙ্খলা হইবে, তুই তো বিশৃঙ্খলা সৃষ্টি করবি। হ্যাঁ, কি যে কন না ভাই, আপনার লাগে তো এক লগেই তো রাজনীতি করতে চাই না। তোমার নার মানে আমার লাগে রাজনীতি করা লাগবে না। হলো আমি আগামী মানুষ হয়ে রাখতে চাই না। তুমি মরলে তোমার দাফন দেবে, দাফন কাফনের তোমার কবরের জায়গা নাই। তুমি রাজনীতি করো কি লেগে? তোমার বাড়ির সন্তানাদি আছে না? তোমার পিতামাতা আছে না? হ্যাঁ, তোমার ফ্যামিলির উপরে তুমি কিভাবে গরিব মানুষ কর্ম করিয়ে খাবা, 2 মুঠা ভালো খাবা, কেমনে তুমি 2 টাকা সম্পদ তুমি মনে করো করবা, করিয়ে তুমি যে গরিব আছো, গরিব থেকে কিভাবে ধনী হবা, তুমি এই চিন্তা করবা। এবারে রাজনীতি ধ্বংস হয়েছে, তখন আর খয়রাতির বলারা রাজনীতি করতে আইয়া, বুঝছো? কারণ তোরা হইলে সমাজে কোনোদিন শৃঙ্খলা তো বোঝো না। যখনই তোমার অর্থ সম্পদ থাকবে, ধরো এখন এক জায়গায় একটা বিভেদ চাইলে 5 লাখ টাকা লাগবে, তোরে যদি কই যাও ভাইয়া তুমি রাজনীতিবিদ, তুমি এখানে 5 লাখ টাকা দাও, তুমি যেতে পারবা? তাই তুমি যেতে পারবা না, তাই তুমি আর মধ্যে আউসুকা কথা। আমার যুক্তি আছে কিনা বেড়া? কথা কই। হ্যাঁ, ও যদি এখন একটা ইনজুরি হয়, ধরো মনে করো রাজনীতি করতে গেলে ইনজুরি যে এককালে দুধ বাদ, আর একটা হাত কাটিয়ে লাইছে, নাইলে একটা পাওয়ার কাটিয়ে লাইছে, ও হারবে কি? আর ডলারে কতক্ষণ দেখবে? ধরলাম আমার 2 লাখ টাকা তাৎক্ষণিক আর দল দিলে 2 লাখ টাকা তো চিকিৎসায় যাইবে, অথবা 8টা তো পাইলে না, পাইবে? হ্যাঁ, এর পর ডলারে রাখবে। কোনোদিন হংস ঘোড়ার মালিক
ওই লুলা ঘোড়া এবার দৌড়ে লইছে লয় নাই লয় নাই, কারণ লয় নাই কিসের জন্য তার একটা ঠ্যাং নাই, একটা হাত নাই। ঘোড়ার হাত হয় না না, পাও পাও। চলো ঘোড়ার মালিক ঘোড়াকে দৌড়ে লইবে না কেন? কারণ সে জানে লুলা ঘোড়া দৌড়ে লইলে সে ফার্স্ট হইতে পারবে না। এই কারণে ভালো ঘোড়াগুলাকে দিয়ে সে দৌড় দেওয়ায় আর লুলা ঘোড়াটারে মাঠের মধ্যে বাইঙ্গে চলে। যখন ভালো ঘোড়াগুলা দৌড়ায় তখন ওই লুলা ঘোড়াটা 800 একজন চাইয়ে থাকে আর হারে আমি এক সময় এইরকম দৌড়াইতাম। দেখবা হ্যাঁ দেখবা তুমি লুলা ঘোড়াটার ভালো খাওয়ানো যায় না, কারণ ওটা লস পড়ছে। তাইলে বেড়া একটা কাম কর, রাজনীতি বাদ দে, বাদ দিয়া কিভাবে 2 পয়সা কামাই করতে পারবি, বাল বাচ্চা লই খাইতে পারবি সেই চিন্তা করো। এখন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে সালিসিতে নিলে চলে 2-4-500 টাকা তো দিই, ওই লইয়ে ভালো থাক, রাজনীতি আলাবেলা খারাপ বাইরে দিয়ে ঘুমাই থাক। কথা কি মন্দ কয়েছি? না ঠিক আছে তো। আন যাও সরো। ওই সে বুঝি রাজনীতির করার স্বাদে আপনি ইমেরছে আপনারাই করেন, ভালো থাকেন। দেখলা কথাটা, আমি যে কথাগুলো বললাম ছালত দিকেছি, তুমি কও আমার কথাগুলো জ্ঞান আছে কিনা? জ্ঞান আছে কিন্তু তোমারই তো জ্ঞান নেই। কেমনে? এই যেমন তুমি তো সালিশ ব্যবস্থা করে খাও। কি কথাবার্তা কও তোমরা, আমি বুঝি না। পানির লবণে হয় নাই, কুলি করা লাগবে। জামদানি মামদানি করে আবার বড় বড় কথা বলে।